আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব নতুন একটি বিষয়। সে বিষয়টি হচ্ছে বিডিএ জরিপে কে জমির মালিকানা হারাবে এবং জমির মালিকানা হারালে তার নামজারি বাতিল হয়ে যাবে এবং সম্পত্তি সরকারি খাস খতিয়ানে চলে যাবে। কিভাবে যাবে এবং আমার হাতে একটি পরিপত্র আছে, আমি এই পরিপত্রটি সবশেষে আপনাদের সামনে উপস্থাপন করব। কিভাবে হারাবে এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব, তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে, মন চায়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, আমরা জানি যে আমাদের দেশে এ পর্যন্ত আমার জানা মতে ৬টি জরিপ হয়েছে, ইংরেজ শাসনামল থেকে অদ্য পর্যন্ত। কোন কোন এলাকায় ৫টিও হয়েছে, কোন কোন এলাকায় ৪টিও হয়েছে। এই ৬টি খতিয়ানের মধ্যে, অর্থাৎ রেকর্ড খতিয়ানের মধ্যে সিএস খতিয়ান, এসএ খতিয়ান, আরএস খতিয়ান, বিআরএস খতিয়ান, সিটি জরিপ, দিয়ারা জরিপ এবং সর্বশেষ এসে বর্তমানে যে জরিপটি চলছে সেই জরিপটি হচ্ছে বিডিএ জরিপ, বাংলাদেশ ডিজিটাল সার্ভে। এই বাংলাদেশ ডিজিটাল সার্ভে, এই ডিজিটাল পদ্ধতিতে যে জরিপটি করা হচ্ছে, এই জরিপটি দীর্ঘমেয়াদী, অর্থাৎ ১০, ১৫, ২০ বছর পরে যেমন বিআরএস খতিয়ান হয়েছে, আরএস খতিয়ান হয়েছে ম্যানুয়াল পদ্ধতিতে ফিতা দিয়ে মেপে মেপে, আর এখন যে ডিজিটাল পদ্ধতিতে যে জরিপটি হচ্ছে, এই জরিপটি হচ্ছে সরাসরি ডিজিটাল পদ্ধতিতে ড্রোনের মাধ্যমে, এক ধরনের বিমানের মাধ্যমে, এবং এর জন্য বিদেশি কোম্পানির সাথে চুক্তি করে বাংলাদেশের ভূমি মন্ত্রণালয় কর্তৃক এই সিস্টেমটি চালু করেছে। অনেক জায়গায় বিডিএ জরিপ হয়েছে এবং যাদের বিডিএ জরিপ হয়েছে অনেকের সেই বিডিএ জরিপ থেকে নাম বাদ পড়েছে। তারা অনেকেই ফোন করে জানিয়েছেন আমাকে, এবং সেই বিষয়টি নিয়েই আজকের ভিডিওটি কিন্তু তৈরি করা। তো এইখানে যে কথাটি সর্বপ্রথম বলা হয়েছে সেই কথাটি হচ্ছে যে বিডিএ জরিপে কে কে জমির মালিকানা হারাতে যাচ্ছে বা হারাবে, ওই সকল ব্যক্তিরা জমির মালিকানা হারাবে যারা একটি মাত্র খতিয়ানের বুনিয়াদে সম্পত্তি দখলে আছে, বা জমির কোনো কাগজপত্র, দলিলাদি কোনো কিছু নেই, জবর দখলে আছে, সরকারি সম্পত্তি ভোগ দখলে আছে। অনেকের সম্পত্তি সকল কাগজপত্র থাকা সত্ত্বেও তার নিজ দখলে ওই সম্পত্তি নেই, অন্যের দখলে আছে। এই সকল ব্যক্তিরা কিন্তু সম্পত্তি হারাবে। অর্পিত সম্পত্তি নিয়ে কেউ বসে আছে, আবার সরকারের অধিগ্রহণে যে সম্পত্তি, সেই সম্পত্তি নিয়েও দখলে বসে আছে। এই সকল ব্যক্তিদের সম্পত্তি সরাসরি খাস খতিয়ানের সম্পত্তি। অর্পিত সম্পত্তি বলেন, অধিগ্রহণের সম্পত্তি বলেন, সবকিছুই সরকারের খাস খতিয়ানের সম্পত্তি। এখন আসা যাক যে এই সকল সম্পত্তি যদি বিডিএ জরিপ থেকে যদি নাম বাদ পড়ে যায়, তাহলে সেই সম্পত্তি জমির মালিকরা আদৌ কোনোদিন পাবে কিনা? অবশ্যই পাবে, কারণ আইনগত দিক থেকে ব্যবস্থা নেওয়ার যে আইনি প্রক্রিয়া রয়েছে, সে আইনি প্রক্রিয়ায় গেলে আপনার সেই সম্পত্তি যদি আদালত কর্তৃক জাজমেন্ট আপনার পক্ষে দেয়, সেই সম্পত্তির মালিকানা আপনি পাবেন। এখানে একটি পরিপত্র আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন। এই পরিপত্রটা যদি আমি আপনাদেরকে একটু কষ্ট দেই, যদি আপনি একটু পড়ে শোনাই, কারণ এত বড় একটা পরিপত্র, এটা মুখস্থ করা সম্ভব না, তাই আমি পড়ে শোনালে নিখুঁতভাবে আপনারা কিন্তু বুঝতে পারবেন। একটু কষ্ট করে আপনারা যারা এই বিডিএ জরিপ এবং খতিয়ান এবং নামজারি এই বিষয়টি নিয়ে যারা খুবই টেনশনে আছেন বা যারা সন্দিহান, যারা এই সম্পত্তি নিয়ে অনেক সমস্যায় জর্জরিত, মামলা মকদ্দমা, তারা এই পরিপত্রটি যদি শোনেন তাহলে আপনাদের জন্য অনেক উপকার হবে। এখানে বলা হয়েছে দেওয়ানি আদালতের রায় মোতাবেক সরকারি সম্পত্তির ক্ষেত্রে নামজারি কিন্তু বাতিল হয়ে যাবে। অর্থাৎ
এখানে ভূমি উপদেষ্টা একটি কথা বলেছেন যে বিডিএর জরিপে 1 ইঞ্চি সম্পত্তি যেন সরকারি সম্পত্তি জনগণের নামে রেকর্ড না হয়, আবার জনগণের 1 ইঞ্চি সম্পত্তিও যেন সরকারের নামে রেকর্ড না হয়, তাহলে উভয়ই ক্ষতিগ্রস্ত হবে। আর এই জরিপ যদি সঠিকভাবে না হয়, নামজারিটি যদি সঠিকভাবে না হয়, তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকার, পাশাপাশি জনগণ যিনি সেই সম্পত্তি ভোগ দখলে আছে কিন্তু তার কাগজপত্রের মধ্যে যথেষ্ট সমস্যা রয়ে গেছে। কিন্তু সবচেয়ে বেশি যে ক্ষতিগ্রস্ত সেটি হচ্ছে সরকার, কারণ সরকার এই জরিপগুলি করে থাকে ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে। সরকারের যে প্রাপ্তি, সেই প্রাপ্তি যাতে করে যথাসময়ে আদায় করা যায় সেজন্যই কিন্তু এই জরিপটি করা হয়। এবং আমাদের দেশে এই জরিপ সংক্রান্ত বিষয়ে বিভিন্ন ভুল ত্রুটি থাকার কারণে, জবরদখল থাকার কারণে, একের সম্পত্তি অন্যজনে ভোগ দখল করার কারণে নামজারি করা হয় না, রেকর্ড খতিয়ানো অন্যের নামে হওয়ার কারণে এই জমির প্রকৃত যিনি মালিক, যার সকল ডকুমেন্টস আছে, তিনি খাজনা দিতে পারেন না, অর্থাৎ ভূমি উন্নয়ন কর দিতে পারেন না। আবার যিনি দখলে রয়েছেন তিনিও ভূমি উন্নয়ন কর দিচ্ছেন না, বা দেওয়ার তার কোনো বৈধ যে সিস্টেম বা পদ্ধতি সেটি তার নাই, সে দিতে পারে না, যার ফলে সরকার ক্ষতিগ্রস্ত হয়। এই জন্যই কিন্তু এই পরিপত্রটি। তো এখানে বলা হয়েছে যে উপযুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে সূত্রে বর্ণিত পরিপত্রে দেওয়ানি আদালতের রায় মোতাবেক সরকারের নামে রেকর্ডীয় সম্পত্তি নামজারির ক্ষেত্রে কতিপয় নির্দেশনা প্রদান করা হয়, কিন্তু পূর্ববর্তী রেকর্ড খতিয়ানে ব্যক্তির নামে রেকর্ডভুক্ত এবং সরকার কর্তৃক মালিকানা অর্জনের উপযুক্ত আইনগত কোনো ভিত্তি প্রমাণ না থাকা সত্ত্বে কোনো কোনো জমি সরকারের নামে রেকর্ড হয়েছে। এতে সংশ্লিষ্ট ভূমির মালিকের পক্ষে ভূমির নিরঙ্কুশ ভোগ দখল ব্যাহত হচ্ছে, জনগণও অযথা হয়রানির শিকার হচ্ছে। অন্যদিকে সরকারও ভূমি উন্নয়ন কর হতে বঞ্চিত হচ্ছে। এইসব ক্ষেত্রে সরকার অথবা সংশ্লিষ্ট ভূমির দাবিদারের পক্ষে সর্বোচ্চ আদালত পর্যন্ত মামলা চালিয়ে যাওয়া, সর্বশেষ ভূমি মন্ত্রণালয়ের অনুমোদন গ্রহণ সাধারণ জনগণের জন্য অত্যন্ত শ্রমসাধ্য, কষ্টসাধ্য এবং ব্যয়সাধ্য। বিধায় এইসব ক্ষেত্রে বাস্তবতার নিরিখে জনগণের ভোগান্তি লাঘব, সেবা সহজীকরণের বিষয়টি গুরুত্বারোপ দিয়ে সরকারি স্বার্থ সংশ্লিষ্ট সম্পত্তি দেওয়ানি মামলার রায়ে রেকর্ড সংশোধন, সরকারি সম্পত্তি সুষ্ঠুভাবে রক্ষণাবেক্ষণের সূত্রে বর্ণিত বাতিলপূর্বক নিম্নোক্ত নির্দেশাবলী দেওয়া হলো। এখানে দেখেন আমি যে কথাগুলি বলেছি যে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সরকার ক্ষতিগ্রস্ত হচ্ছে, যে কোনো কারণে এই সম্পত্তি ভুলক্রমে উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো কিছুর বিনিময়ে দেখা গেছে একজন সাধারণ জনগণের সম্পত্তি যে কোনোভাবে সরকারের নামে রেকর্ড খতিয়ান হয়ে গেছে এবং এই সম্পত্তিটি তার যিনি প্রকৃত জমির মালিক তার কাছে দলিল আছে, খতিয়ান আছে, সবকিছু আছে, কিন্তু একটি ভুলের কারণে রেকর্ডটি যখন সরকারের নামে হয়ে যায় তখন সরকারের নামে যায় নামজারি করে সেটা সরকার মালিক হয়ে যায়। এজন্যই এই কথাটি বলা হয়েছে যাতে করে সাধারণ জনগণের দৌরাত্ম্য কমে, সাধারণ জনগণের অর্থ ব্যয় কম হয়, সাধারণ জনগণ যাতে করে হয়রানির শিকার কম হয়, সেজন্যই কিন্তু বলা হয়েছে যে কোনোভাবেই রেকর্ড খতিয়ানে কোনোভাবেই একের সম্পত্তি অন্যের নামে যেন রেকর্ড না হয় সেই দিকে কিন্তু লক্ষ্য রাখার কথা বলা হয়েছে। যারা জরিপকারক তাদের এবং যারা জমির মালিক তাদেরও কিন্তু সতর্ক থাকার কথা বলা হয়েছে। এখানে 1 নম্বরে বলা হয়েছে যে সকল জমি সিএস, এসএ এবং আরএস খতিয়ানে সরকারের নামে সঠিকভাবে রেকর্ড হয়েছে অথবা রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাস্বত্ব 1950-এর 92-এর 1 ধারায় 86 1 ধারা ও 86 অনুযায়ী জমি সরকারের মালিকানায় আনায়ন, সার্টিফিকেট মামলা, নিলাম, খরিদ, অধিগ্রহণ, তারপরে আসছে জমি পুনর্গ্রহণ, পিও 98-72 অনুযায়ী জমি সমর্পণ ইত্যাদি কারণে খাস খতিয়ান অন্তর্ভুক্ত হয়েছে। এই সকল সম্পত্তি পরবর্তীতে খাস খতিয়ানে অন্তর্ভুক্ত নিশ্চিত করতে হবে। তার মানে বলা হয়েছে যে সকল জমি পূর্বে থেকে সিএস খতিয়ান, এসএ খতিয়ান, আরএস খতিয়ান সরকারের নামে এবং এই সকল সম্পত্তির কথা বলা হয়েছে প্রজাস্বত্ব আইন 1950-এর 92-1 এবং 86 ধারা অনুযায়ী জমি সরকারের মালিকানায় আনায়ন রয়েছে এবং সেই সকল সম্পত্তি অধিগ্রহণ,
বা অন্যান্য ক্ষেত্রের সম্পত্তিও এখানে কিন্তু ইনক্লুডিং। কিন্তু দেখা গেছে এই সকল সম্পত্তি কোনো মালিকানায় যদি চলে যেয়ে থাকে, তাহলে এইখানে বলা হয়েছে ব্যক্তি মালিকানা রেকর্ড এবং গেজেট হলেও জমিতে সরকারি স্বার্থ রক্ষার্থে কোনো সম্পত্তি, সরকারের সম্পত্তি যদি কোনো জমির মালিকের নামে যদি রেকর্ড হয়ে থাকে, এইখানে উদ্দেশ্য প্রণোদিত আর কোনো কাজ করা যাবে না, কারো পক্ষপাতিত্ব করা যাবে না। সরকারের নামে সিএস খতিয়ান, এসএ খতিয়ান, আরএস খতিয়ান এই সম্পত্তি যদি কোনো ব্যক্তি মালিকের নামে হয়ে থাকে, তাহলে সরকারের সত্ত্ব আছে এই ভেবে সরাসরি দেওয়ানি আদালতে মকদ্দমা করে ওই সম্পত্তির জাজমেন্ট কিন্তু নিয়ে আসার কথা বলা হয়েছে। তেমনি ভাবে যদি এইটা আমরা একটু উল্টে দেখি, যে যদি কোনো ব্যক্তির নামেও যদি ঠিক এই কথাটি বলা হয় যে সিএস খতিয়ান, এসএ খতিয়ান, আরএস খতিয়ান কোনো ব্যক্তির নামে আছে, কিন্তু সেই সম্পত্তির পরবর্তীর যে রেকর্ড খতিয়ান সেটি সরকারের নামে হয়েছে, তাহলে ঠিক একই পদ্ধতিতে আদালতে যেতে হবে। আদালতে গিয়ে মামলা করে বা মকদ্দমা করে আপনার আদালত কর্তৃক জাজমেন্টটা কিন্তু আনতে হবে, এটাই কিন্তু এখানে বলা হয়েছে। নাম্বার 2 হচ্ছে সিএস, এসএ এবং আরএস জরিপে ব্যক্তির নামে সঠিকভাবে রেকর্ড হয়েছিল অথবা কোনো আইনগত প্রক্রিয়ায় খাস খতিয়ানে অন্তর্ভুক্ত কোনো তথ্য প্রমাণ নেই, সরকারের দখলে নেই। মানে আমি যে কথাটি বলেছি যে একজন ব্যক্তি মালিকের নামে সিএস খতিয়ান আছে, এসএ খতিয়ান, আরএস খতিয়ান আছে, কিন্তু কোনো তথ্য প্রমাণ সরকারের কাছে নেই, কিন্তু সরকারের নামে রেকর্ড হয়ে গেছে। এই সকল সম্পত্তি নিয়ে যদি একজন সাধারণ জনগণ বিজ্ঞ আদালতে মকদ্দমা করে এবং সেই জাজমেন্টটি যদি ওই সাধারণ জনগণের কাছে যদি চলে আসে, তাহলে সরকার কিন্তু আপনাকে অত সহজে ছেড়ে দেবে না। এখন সরকার কিভাবে আপনাকে আটকানোর চেষ্টা করতেছে সেটা একটু শুনুন। দখলে নেই এমন ব্যক্তির জমি আরএস সিটি জরিপে চূড়ান্তভাবে প্রকাশিত রেকর্ডে ভুলবশত সরকারের নামে রেকর্ড হয়েছে, এইসব ক্ষেত্রে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে এখতিয়ার সম্পন্ন আদালতে দায়েরকৃত মামলা সরকারের বিরুদ্ধে রায় ডিগ্রি প্রদান করা হলে এইসব ডিগ্রি সরকারের বিরুদ্ধে রায় যদি আসে, তাহলে এইসব ডিগ্রি সরকারি রেকর্ডপত্র পর্যালোচনা করে সরজমিনে পরিদর্শন করে সরকারি স্বার্থ নেই মর্মে নিশ্চিত হওয়ার সাপেক্ষে সহকারী ভূমি কমিশনার নামজারি মামলার যে সকল নথি সিদ্ধান্তের জন্য জেলা প্রশাসকের নিকট পাঠানোর দরকার সেগুলি পাঠাবে। উল্লেখিত নথি প্রাপ্তির পর জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসকের রাজস্ব রেকর্ডপত্র পর্যালোচনা করে তারপরে তিনি গ্রহণ করে বিভাগীয় কমিশনারের যে অতিরিক্ত বিভাগ কমিশনার রাজস্ব তার কাছে পাঠায় দেবে। দেখেন, সরকারের সম্পত্তি আপনার নামে হয়েছে সেটা কিন্তু নিয়ে যাচ্ছে, কিন্তু আপনার সম্পত্তি যদি সরকারের নামে কোনো কারণে যদি একটি রেকর্ড হয়ে যায় থাকে, তাহলে সেটা যদি সরকারের বিরুদ্ধে রায় যেয়ে থাকে এবং জনগণের পক্ষে রায় এসে থাকে, যেই সম্পত্তি জনগণের পক্ষে, তাহলে সেটি নিয়ে এসিল্যান্ড অর্থাৎ সহকারী ভূমি কমিশনার তিনি প্রতিবেদন তৈরি করে তিনি পুঙ্খানুপুঙ্খানুভাবে যাচাই বাছাই করে দেখবে ওই সম্পত্তির ভিতরে সরকারের কোনো সত্ত্ব আছে কিনা। যদি না থাকে তিনি জেলা প্রশাসকের কাছে পাঠানোর পরে জেলা প্রশাসক এই বিষয়টাকে দেখবেন, অতিরিক্ত জেলা প্রশাসক ভূমি তিনি দেখবেন। দেখার পরে প্রয়োজনে তিনি আবার সরজমিনে সেখানে যাবেন, যাই সেটি দেখবেন। দেখার পরে এই প্রতিবেদন আবার বিভাগীয় যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব তার ওখানে পাঠাবেন। পাঠানোর পরে সেখান থেকে প্রতিবেদন হয়ে আসার পরে তারপরে জেলা প্রশাসক অবমুক্তি করে দেবে, তারপরে আপনি নামজারি করতে পারবেন। মানে বিষয়টা আমি এই জন্যই ভিডিওতে আপনাদেরকে সচেতন করার জন্য করি যে আপনারা যাতে করে সতর্ক থাকবেন যে আপনাদের সম্পত্তি যেন কোনোভাবেই সরকারের নামে রেকর্ড খতিয়ান না হয়। কারণ সরকারের নামে রেকর্ড হয়ে গেলে সরকারের একজন অ্যাডভোকেট ধরার জন্য প্রয়োজন হয় না, সরকারি অ্যাডভোকেট ভুরি ভুরি, কিন্তু আপনি একজন অ্যাডভোকেট ধরতে গেলে আপনাকে অর্থ ব্যয় করে কিন্তু আপনার এটা ধরতে হয়। তারপরে গ নাম্বার হচ্ছে প্রজাস্বত্ব বিধিমালা 1955 এর বিধি 23 প্রদত্ত ক্ষমতা বলে সহকারী কমিশনার ভূমি চূড়ান্ত প্রকাশিত রেকর্ডের করণিক ভুল তিনি কিন্তু সংশোধন করে দিতে পারবেন। সরকারি খাস ও অন্যান্য ব্যক্তি মালিকানা রেকর্ড হওয়ার বিষয় নজরে আসার সাথে সাথে উপযুক্ত এখতিয়ার সম্পন্ন আদালতে প্রতিকার চেয়ে আপিল রিভিশন দায়ের এবং পক্ষে যথাযথ প্রতিবন্ধকতা যা কিছুই থাকুক না কেন সেটি কিন্তু নিশ্চিত করতে হবে। এটা সরকারের একটি মানে রুলস যে সরকারের কোনো সত্ত্ব আছে এরকম কোনো সম্পত্তি যেন জনগণের কাছে না থাকে।
এই বিষয়টা কিন্তু 100% তারা জোর দিয়ে বলতেছে এবং তাদের যে কর্মকর্তা আছে তাদেরকে কিন্তু দৃষ্টি দেওয়ার কথা বলা হচ্ছে যে কোনোভাবেই যেন এই সম্পত্তি জনগণের নামে কোনোভাবেই যেন রেকর্ড না হয়। কিন্তু একজন সাধারণ জনগণের সম্পত্তি যখন সরকারের কাছে চলে গেল, তাদের কাছে সিএস রেকর্ড নাই, এসএ রেকর্ড নাই, আরএস রেকর্ড নাই, কোনো কিছু নাই, তারপরেও তারা প্রত্যেকটি কর্মকর্তার প্রতি আদেশ দেওয়া হচ্ছে যে বারবার পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখা যে কোনোভাবে ওই সরকারি সম্পত্তির ভিতরে, মানে ওই জনগণের সম্পত্তির ভিতরে সরকারি সম্পত্তি আছে। সরকার 1 টাকা আদায় করার জন্য 5,000 টাকা খরচ করে, এটা কিন্তু আমরা সবাই জানি। কিন্তু এজন্যই যারা সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, ডিসি বলেন, এডিসি বলেন, সহকারী কমিশনার বলেন, যারাই বলেন, তারা কিন্তু সরকারি জব করেন, তারা কখনোই চাইবে না যে সরকারের সংশ্লিষ্ট 1 খণ্ড জমি জনগণের নামে জরিপ হয়ে যায়। তাহলে আমরা যদি উল্টা দিকে যাই, তাহলে আমাদেরও কিন্তু নজর দেওয়া উচিত যে আমাদের যেই সকল কাগজপত্র 100% থাকার কথা, সেই সকল কাগজপত্র দিয়ে আমরা যেন আমাদের সম্পত্তির রেকর্ডটা আমাদের নামে করে নিয়ে আসতে পারি। এটা হয়ে গেলে তারপরে আপনি কিন্তু আপনার নামে নামজারি করে নিতে পারবেন। আর যদি সরকার নিয়ে যায় একবার, তাহলে সরকার কিন্তু আপনার নাম থেকে তার নামে নামজারি করে নিয়ে যাবে। এই জন্যই বলা হয়েছে যে বিডিএর জরিপে এই সকল মালিকদের নাম বাদ পড়ে যাবে যাদের সম্পত্তির রেকর্ড সরাসরি সরকারের নামে হয়ে গিয়েছে। এখন এটার বাঁচার উপায় হচ্ছে যে আমার ভিডিও যারা দেখবেন, যাদের সাথে এই সমস্যাগুলি মিলে যাবে, তাদের কাজ হচ্ছে সরাসরি বিজ্ঞ দেওয়ানি আদালতে একজন আইনজীবী দিয়ে আপনার মকদ্দমা করা। কারণ আপনার সিএস খতিয়ান, এসএ খতিয়ান, আরএস খতিয়ান সবকিছু আছে, আপনার সিটি জরিপ আছে, আপনার দিয়ারা জরিপ আছে, সব আছে, কিন্তু একটি রেকর্ড আপনি সরকারের নামে হয়ে গেল, তাহলে ওই রেকর্ডটির জন্য ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে কিন্তু আপনাকে মকদ্দমা দিতে হবে। তো ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মকদ্দমা দেওয়ার যদি সেই সুযোগটা যদি না থাকে, তাহলে আপনি সরাসরি আপনি দেওয়ানি আদালতে মকদ্দমা করবেন। ভিডিও যদিও একটু বড় হচ্ছে, বড় হলেও এই ভিডিওটা কিন্তু আপনাদের সবার উপকারে আসবে, বিশেষ করে এই বিডিএর জরিপের বিষয়টি। আমরা অনেকে মনে করেছি যে সেই বিআরএস খতিয়ান বা আমাদের আরএস খতিয়ান যেভাবে হয়েছে গতানুগতিক ভাবে, বিডিএর জরিপটিও হয়তো সেভাবেই হচ্ছে। আসলে না, এই বিডিএর জরিপে যদি একবার ভুল করে আপনার সম্পত্তি সরকারের নামে হয়ে যায়, তাহলে এখান থেকে বের হয়ে আসা দুরূহ ব্যাপার। পারবেন, বছরের পর বছর সময় লেগে যাবে। কিন্তু প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা আজকের যে বিষয়টি বুঝতে পেরেছেন যে বিডিএর জরিপ থেকে যদি আপনারা ছিটকে পড়েন, নামজারি থেকেও কিন্তু আপনারা ছিটকে পড়বেন। আপনার নামে নামজারি থাকলেও সেটি সরকার মিসকেস করে তার নামে কিন্তু নিয়ে যাবে। কিন্তু আপনি যদি সেটি ফেরত আনতে চান, তাহলে আপনাকে কিন্তু আমি যে অফিসগুলির কথা বলছি, এই অফিসগুলি থেকে সম্পূর্ণভাবে, নিরঙ্কুশভাবে, নিখুঁতভাবে যাচাই বাছাই করে সরকারের সত্য নেই এই মর্মে যখন তারা নিশ্চিত হবে, তখন কিন্তু আপনার সম্পত্তি আপনাকে অবমুক্ত করে দেবে এবং সেই অবমুক্ত নিয়ে আপনি তারপরে আবার নামজারি করে নিতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।